আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা? বেশ অনেকদিন পরে আজকে ইউটিউবে, আর এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। অনেক কিছু ঘটে গেছে বলতে বলতে কিছু একটা ঘটতে যাচ্ছিল। যাই হোক, ঘটে গেছে বলতে এসপি 160 লঞ্চ হয়ে গেছে ইন্ডিয়াতে। এইটার কারণ কি, কেন লঞ্চ করবো, এটা নিয়ে আজকে কথা বলবো, এবং পসিবিলিটি বাংলাদেশের ব্যাপারে। তার আগে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আমি টায়ারে জেল দিয়েছি। এটা বড় কোনো বিষয় না, আসলে জেল ছাড়াই বাইক ইউজ করতেছিলাম। তো কেন জেল দিলাম, জেল না দিয়ে বাইক চালিয়ে কেমন মজা হচ্ছিলাম, আর জেল দেওয়ার পরে কেমন হলো টায়ারে, এটা আগে একটু আপনাদের সাথে শেয়ার করি। বেসিক্যালি ব্রেকিং পিরিয়ড কমপ্লিট করার পরে জেল দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু জেলটা দিতে পারি নাই সময় সুযোগের অভাবে। কিন্তু যখন টায়ারটা লিক হয়ে গেল, তখন হুশ করলো যে না, আসলে কাজটা ঠিক হয় নাই, আমাকে জেল দেওয়া উচিত এবং জেলটা দেওয়া উচিত ছিল। জেল দেওয়ার পরে অনেকেই বলে যে বাইকের চাকা ভারী হয়ে যায় এবং রাইড করতে গেলে বাইকের নাকি এনার্জি লস হয়। লোক মুখে যে কথাগুলো আমরা শুনে থাকি আসলে, আরে ভাই, টিউবলেস তো করাই হয়েছে শুধুমাত্র সেফটি পারপোজে, এবং সেটাতে যদি বাইকে কোনো মেজর ইস্যু থাকতো তাহলে তো আর ইয়ে করতো না, জেল ব্যবহার করার জন্য রিকমেন্ড করতো না। তবে হ্যাঁ, আমরা অনেকে আছি যারা জেল ব্যবহার করি, এবং জেল ব্যবহার করার পরে নির্দিষ্ট একটা সময় ধরে জেলটা পরিবর্তন করি না। কিছু কিছু জেল আছে যেগুলো 1 বছর পর্যন্ত ব্যবহার করা যায়, আবার ওগুলো অনেকেই আছেন যারা 6 মাসের মধ্যে পরিবর্তন করে ফেলেন। আসলে ব্যাপারটা হচ্ছে, এগুলো সবই কেমিক্যাল। এখন কেমিক্যালের একটা নিজস্ব ধর্ম থাকে। যেমন জেলের ধর্ম হচ্ছে আঠালো আঠালো একটা ভাব, এবং চাকা লিক হওয়ার পরে যে সাপোর্টটা দিবে ওইটার কাইন্ড অফ ভিসকোসিটি, যেমন আমরা মোবিলের হচ্ছে ভিসকোসিটি চেক করে থাকি, ঠিক এরকম। তো এইটা যদি নষ্ট হবে তাহলে আপনার জেল টায়ারে থাকা যে না থাকা ওটা, এবং অনেক সময় জেল কিন্তু জমাট বেঁধে শক্ত হয়ে যায় টায়ারের সাথে। তো আমার মনে হয় যে 6 মাস পরে অন্তত আপনি পরিবর্তন করুন বা না করুন সেটা পরের বিষয়, আগে চেক করতে হবে যে আপনার জেলের কি অবস্থা। বিকালে একটু আবহাওয়াটা শূন্য শূন্য লাগতেছে, খুব একটা জ্যাম দেখতে পাচ্ছি না। একটু সামনের দিকে যাই, যদি একটু স্পেস পাই তাহলে আপনাদের সাথে কথা বলতে সুবিধা হবে, কিন্তু ফাঁকা জায়গা পাওয়া তো মুশকিল। কথা বলতেছিলাম এসপি 160 এই বাইকটা নিয়ে। তো যেখানে হর্নেট এক্স ব্লেড ছিল হন্ডার, এবং হর্নেট এক্স ব্লেডের পরে এই এসপি 160টা হচ্ছে লঞ্চ করছে। এখন এইটার কারণটা কি, এটা ভাই মাথার উপর দিয়ে গেল, কারণ আমি একজন এক্স ব্লেড ইউজার, এবং আমার কাছে ওই বাইকের বেশ কিছু যে প্রবলেম গুলো রয়েছে, এগুলো একটা প্রবলেমই থেকে গেছে। বাইকটা ইন্ডিয়া থেকে ডিসকন্টিনিউ হয়ে গেছে, বাংলাদেশে অ্যাভেলেবল। তো আমার কথা হচ্ছে, একটা কোম্পানি একটা বাইক বিল্ড করবে, ওকে ফাইন, বিল্ড করার পরে কিছু সমস্যা না হয় দেখা দিল, দেখা যেতেই পারে। প্রত্যেকটা বাইকের আর সবকিছুতে পজিটিভ থাকবে না, নেগেটিভ থাকে। তো নেগেটিভ ইস্যুগুলো সমাধান না করেই যদি বাইকটা ডিসকন্টিনিউ করে আবার নতুন একটা মডেল যদি হচ্ছে তৈরি করা হয়, তাহলে বিষয়টা কেমন দেখাবো। লাইক হর্নেট এবং এক্স ব্লেড ইন্ডিয়াতে এখন অ্যাভেলেবল না, ইউনিকর্নটা আছে। আর আমাদের ইয়াং জেনারেশনের একটা তো চয়েস থাকে যে একটু এগ্রেসিভ লুক হবে, তার সাথে বাইকটা একটু বড় সড়ো হবে। আমাদের দেশে যেমন সিসি 165 সিসি পর্যন্ত অনলি। তো আমাদের ইয়াং জেনারেশনের একটা প্রায়োরিটি হবে যে বাইকটা আমাদের 2 লক্ষ টাকা প্লাস মাইনাস বাজেট হলে ভালো হয়, সেখানে স্পোর্টি একটা লুক থাকবে, পাওয়ারফুল মোটামুটি একটা ইঞ্জিন থাকবে। ওটা সেগমেন্টের মধ্যে কিন্তু আমরা এগুলো খুঁজি। তো সেখানে আমি কথা বলতেছি কিন্তু এসপি 160 আবেল। তো এসপি 160টা ডিজাইন করা হয়েছে আপনার এসপি 125 যে বাইকটা রয়েছে ওইটা আবেল।
এখন একটা 125cc বাইকের রেট ভালো, ঠিক আছে, এটা ইন্ডিয়াতে মোস্ট টপ সেলিং বাইকের মধ্যে একটা SP125, এবং এই বাইকটা বাংলাদেশে এখনো লঞ্চ করে নেয়, এবং এইটার আগে হচ্ছে SP160 ইন্ডিয়াতে লঞ্চ করলো। এখন আমি লুকসের যে কথাটা বলতেছিলাম, যে এই লুকসটা 125cc তে ঠিক ছিল, এটা এখানটা আমার মানে ব্যক্তিগত মতামত। 125cc তে লুকসটা ওকে, বাট এখানে যে লঞ্চ করা হলো 160cc একটি ইঞ্জিনের সাথে, আমি বলবো যে ইউনিকর্ন তো ছিল স্ট্যান্ডার্ড এবং ক্লাসিক্যাল লুকসের যে ব্যাপারটা, এই আপডেটটার মধ্যে ইউনিকর্নে দেওয়া যেত। যদিও তারা ইউনিকর্নকে রেখেছে একটা হচ্ছে লেজেন্ডারি বাইক হিসেবে, ইউনিকর্নের সেল বেশি ইন্ডিয়াতে, ঠিক আছে, কিন্তু আমি এক্স ব্লেডটা ডিসকন্টিনিউ করে SP165টা বনে নিয়ে আসলাম, তাহলে এইটা কি ইউনিকর্নের মতোই হয়ে গেল না? মানে আমি একজন আমাদের জেনারেশনের দিক থেকে কথাটা বলতেছি। কি ব্যাপার, কি হলো এখানে? আমার মনে হয় না যে SP165 মার্কেটে ভালো একটা সফলতা আনতে পারবে, হয়তো বা একটা সময় যে এটা ডিসকন্টিনিউ করতে হবে হোন্ডাকে। এখন আমি প্রথম দিকে যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে ভাই আসলে একটা বাইক লঞ্চ করার পরে এই বাইকটার সমস্যার সমাধান না করে ডিসকন্টিনিউ করে দেওয়া, এটা আসলে একজন বাইক ইউজার হিসেবে হতাশাজনক। যেমন এক্স ব্লেডের হেডলাইট ইস্যু রয়েছে, হেডলাইটের আলোটা আমার কাছে যথেষ্ট মনে হয় না, তো ডেফিনেটলি যদি এর পরের মডেলগুলোতে হেডলাইটের আলো বা হচ্ছে একটা ব্যবস্থা করতে কোনোভাবে ফিক্স করে, তাহলে অনেকে আমরা কি করতাম যারা পুরাতন ইউজার, নতুন হেডলাইটটা পারচেস করে আমরা সমস্যার সমাধান করতাম। কারণ এটা এমন একটা হেডলাইট না, এটার ভেতরে কোনো বাল্ব ইনস্টল করা যায়, যাই হয়তো কোনো না কোনো উপায় আছে, কিন্তু এক্সপার্ট মেকানিক ছাড়া এটা সম্ভব হয় না। এখন এক্সপার্ট মেকানিক আপনি কোথায় পাবেন, এটা হচ্ছে বড় প্রশ্ন। সো এইসব দিক বিবেচনা করতে গেলে আসলে কিছু বলার থাকে না, কারণ এই জিনিসগুলো আসলে খুবই হতাশাজনক যে একটা বাইক লঞ্চ করার পরে বাইকের আপডেটের মাধ্যমে সমাধান না করে বাইকগুলো ডিসকন্টিনিউ করে দেয়। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, কারণ আমার কাছে আসলে এই জিনিসটা ভালো লাগে না। কারণ ওকে, নতুন মডেল লঞ্চ করছে ঠিক আছে, কিন্তু আগের গুলো কেন ডিসকন্টিনিউ করা হলো ভাই? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলি, প্রথমে হচ্ছে ইউনিকর্ন ছিল, ইউনিকর্নের পরে বেশ অনেকদিন পর হন্ডা ট্রিগার, হন্ডা সিডনি ট্রিগার, ট্রিগারের পরে হচ্ছে হর্নেট, হর্নেটের পরে ওই এক্স ব্লেড। এখন আমাদের দেশে তো এক্স ব্লেড এবং হচ্ছে হর্নেট দুটোই অ্যাভেলেবল, কিন্তু ইউনিকর্ন এবং হচ্ছে ট্রিগার আমাদের দেশ থেকে ডিসকন্টিনিউ হয়ে গেছে। সো এইগুলো দিক বিবেচনা করে কি বলবো, আমাদের দেশে তো এমনি বাইক আসতে দিয়ে আমরা লেটেস্ট বাইকগুলো অনেক দেরিতে পাই, তার উপর কোনো নতুন একটা আপডেট থাকে না, আপডেটের তো প্রশ্নই আসে না। ওই একই বাইক আমরা জাস্ট গ্রাফিক চেঞ্জ করে আমাদেরকে ধরা দেওয়া হয় এবং আমরা ওইগুলোই হচ্ছে ইউজ করতে থাকি। এই হচ্ছে আমাদের অবস্থা। দেখি একটু ভেতরের দিকে যাওয়া যায় কিনা, যদি যাইতে পারি তো ওকে ফাইন, দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতাম। কি রে ভাই, এবার দাঁড়ায় আছিস কেন? এমনি ভিডিও শুরুতে গ্যাঞ্জাম থেকে রাইজে গেছি, কঠিন গ্যাঞ্জাম হইতেছিল, করে আসলাম এটা আমি বাইপাসের পাশ দিয়ে যে রাস্তাটা, বহুত দিন পর ঢুকছি তো এই জন্য একটু অচেনা অচেনা লাগতেছে। এই কি ব্যাপার, মারামারি কেন? বাপরে বাপ, মোটরসাইকেল করতে লাগলে কত কথা বলতে হয়। এত ভাঙা চলে কেন?